হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তন। ছোট্ট একটা চ্যাপ্টার, রিডিং পড়ার মতো, তবে বোঝার যে জিনিসটা সেটা হচ্ছে লিন তাপ বা ল্যাটেন্ট হিট। সেটা সম্পর্কে আমরা আজকে মেইনলি দেখব। ওকে, সো ফার্স্টে চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তনের মানে কি? একটা পদার্থের তিনটা অবস্থা থাকতে পারে, কঠিন, তরল আর গ্যাসীয়। ওকে, তো এবার একটা পদার্থ তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে কি করতে পারে? নিজের অবস্থার পরিবর্তন করতে পারে। আর সেই অবস্থার পরিবর্তন সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে দেখব। ঠিক আছে, তো আগের চ্যাপ্টারে আমরা যেটা দেখেছিলাম সেই ক্ষেত্রে তাপ নেওয়া বা দেওয়া মানে গ্রহণ বা বর্জনের মাধ্যমে কি ছিল? একটা পদার্থের টেম্পারেচার হয় বাড়ছিল না হলে কম ছিল, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছিল না, রাইট? কিন্তু এই চ্যাপ্টারে আমরা যে তাপ সম্পর্কে দেখব, সেই তাপের জন্য একটা পদার্থের কি হবে? টেম্পারেচারের পরিবর্তন হবে না, কিন্তু তার অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, কি হবে? অবস্থার পরিবর্তন হবে। তো সেই জন্য আজকের তাপটা আগের দিনের তাপের থেকে একটু আলাদা। সেই জন্য এই তাপকে বা হিটকে আমরা একটা এক্সট্রা নাম দিই, স্পেশাল নাম দিই, সেটার নাম হচ্ছে লিন তাপ বা ল্যাটেন্ট হিট। ওকে, তো একটা পদার্থ কি হতে পারে? সলিড হতে পারে। একটা পদার্থের অবস্থা কি? সলিড হতে পারে, রাইট? তারপর কি? লিকুইড হতে পারে। আর এটা কি? গ্যাস হতে পারে, রাইট? সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। এবার সলিড থেকে লিকুইডে যদি অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে এই বস্তুটাতে বা পদার্থতে আমাদের কি করতে হবে? হিট দিতে হবে। ঠিক আছে, তো সলিড থেকে লিকুইড হওয়াকে কি বলে? গলন বলে বা মেল্টিং বলে বা ফিউশন বলে। এক্ষেত্রে কি আমাদেরকে হিট দিতে লাগে। ওকে, তো এটাকে সলিড থেকে লিকুইড হওয়াকে কি বলে? গলন বলে বা মেল্টিং বলে। তেমনি লিকুইড থেকে সলিড যখন হবে তখন আমরা সেটাকে বলবো কঠিনীভবন বা সলিডিফিকেশন। ঠিক আছে, কঠিনীভবন বা সলিডিফিকেশন। এই ক্ষেত্রে কি করতে হয়? তাপ বের করে নিতে হয়, হিট আমাদেরকে বের করে নিতে হয়। ওকে, এরকমই লিকুইড থেকে কি হতে পারে? গ্যাস হতে পারে। এটাকে কি বলে? এটাকে বলে বাষ্পীভবন বা ভ্যাপারাইজেশন। এই ক্ষেত্রে কি করতে হয়? আমাদেরকে হিট দিতে লাগে। ওকে, হিট দিতে লাগে। তাহলে লিকুইড থেকে গ্যাস হওয়াকে কি বলে? বাষ্পীভবন বা ভ্যাপারাইজেশন। ওরকম গ্যাস থেকেও কি হতে পারে? লিকুইড হতে পারে। এটাকে কি বলে? এটাকে বলে ঘনীভবন। এটাকে কি বলে? ঘনীভবন। এই ক্ষেত্রে কি হয়? হিট নিয়ে নিতে লাগে। তো এই স্টেটকে কি বলে? নিম্নতর স্টেট। এটাকে কি বলে? উচ্চতর স্টেট। তাহলে নিচের থেকে উপরে যাওয়ার সময়, নিচের থেকে উপরে যেমন যাওয়া যায়, উপর থেকে নিচেও যাওয়া যায়, এরকম উপর নিচে যাওয়া যায়। ওকে, তো নিচ থেকে উপরে যাওয়ার সময় আমাদেরকে হিট দিতে লাগে, উপর থেকে নিচে নামার সময় আমাদেরকে হিট নিয়ে নিতে লাগে। ওকে, তো এবার এই যে হিট দিলাম বা হিট নিলাম, এটার জন্য কি হবে? এই যে পদার্থটা আছে, যে পদার্থটা কঠিন থেকে লিকুইড হলো, লিকুইড থেকে গ্যাস হলো, এই পদার্থের টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। এই পদার্থের কি হবে না? টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র কি চেঞ্জ হবে? তার অবস্থার পরিবর্তন হবে। সেই জন্য এই হিটকে কি বলে? এই হিটকে ল্যাটেন্ট হিট বলে বা লিন তাপ বলে। এবার এই ল্যাটেন্ট হিট বা লিন তাপ কোথা থেকে এসেছে? একটা গ্রিক শব্দ থেকে, যার নাম হচ্ছে, যার নাম তো না, যার মানে হচ্ছে লুকায়িত বা হিডেন। ঠিক আছে, এই হিটটা কি থাকে? হিডেন টাইপের থাকে। কেন? কারণ কোন একটা পদার্থতে যখন আমরা কোন একটা বস্তুতে, ওকে, এটা একটা বস্তু, এই বস্তুতে যখন আমরা হিট দিব তখন এই টেম্পারেচার কি হবে? রাইজ করবে, টেম্পারেচার কি হবে? বাড়বে। তো সেটা আমরা কি? থার্মোমিটার দিয়ে মাপতে পারি, রাইট? কি করতে পারি? থার্মোমিটার দিয়ে মাপতে পারি। কিন্তু এই লিন তাপ দেওয়ার জন্য কি হয়? এর টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, টেম্পারেচার বাড়েও না কমেও না, কিচ্ছু হয় না। একমাত্র কি হয়? এক স্টেট থেকে আরেক স্টেটে যায়, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থা, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিনে যায়, রাইট? তো কি হয়? অবস্থা চেঞ্জ হয়। সেজন্য আমরা সেটা আমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারি না। সেই জন্য এটাকে কি বলে? ল্যাটেন্ট হিট বা লিন তাপ। ওকে, তো ল্যাটেন্ট হিট বা লিন তাপের সংজ্ঞা যদি বলা হয়, ডেফিনেশন যদি বলতে বলা হয়, কি বলবো? ল্যাটেন্ট হিটের সংজ্ঞা হয় একক পরিমাণ ভরের, মানে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যতটা পরিমাণ তাপ দিতে লাগে বা নিতে লাগে, সেটাকে কি বলে? ওই পদার্থের ওই অবস্থার ল্যাটেন্ট হিট। ওকে, তো কি বললাম? একক ভরের কোনো বস্তুর
উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যতটা পরিমাণ তাপ দিতে লাগে, যেমন কঠিন থেকে যখন তরলে গেল তখন দিতে হলো, আবার যখন তরল থেকে কঠিনে আসলাম তখন তাপ নিতে হলো। তাই যতটা পরিমাণ তাপ দিতে লাগে না হলে নিতে লাগে সেটাকে কি বলে, ওই পদার্থের ওই অবস্থা ল্যাটেন্ট হিট। ওকে, তো ল্যাটেন্ট হিট কত ধরনের হতে পারে, যত ধরনের পদার্থটা কি করতে পারে নিজের অবস্থা চেঞ্জ করতে পারে। যেমন কি সলিড থেকে লিকুইড হলো, কি বলে গলন, রাইট? তো এইটাকে কি বলবে, এই ক্ষেত্রে যে হিটটা ইউজ হচ্ছে, হিটটা দিতে হচ্ছে, এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে গলনের লিনতাপ বা ল্যাটেন্ট হিট অফ মেল্টিং বা ফিউশন। ওকে, ওরকম লিকুইড থেকে কি হচ্ছে, গ্যাস হচ্ছে, রাইট? লিকুইড থেকে কি হচ্ছে, গ্যাস হচ্ছে, এই ক্ষেত্রে কি তাপ আমাদের দিতে হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো বাষ্পীভবনের লিনতাপ। ওকে, বাষ্পীভবনের লিনতাপ বা কি বলবো, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, তারপরে গ্যাস থেকে কি হচ্ছে, লিকুইড হচ্ছে, এই ক্ষেত্রে কি হিট আমাদের নিয়ে নিতে হচ্ছে, বের করে নিতে হচ্ছে, ঠিক আছে? হিট কি হচ্ছে, বের করে নিতে হচ্ছে। এই ক্ষেত্রে যে লিনতাপ হবে সেটা কি হবে, ঘনীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ বা ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন, ঠিক আছে? তেমনি তরল থেকে যখন কঠিন হচ্ছে তখন কি আমাদের হিট নিয়ে নিতে হচ্ছে, বের করে নিতে হচ্ছে। এই ক্ষেত্রে কি বলবো, এটাকে আমরা বলবো কঠিনীভবনের লিনতাপ বা ল্যাটেন্ট হিট অফ সলিডিফিকেশন। ওকে, তো যত ধরনের অবস্থা চেঞ্জ হতে পারে তত ধরনের কি হতে পারে, আমাদের লিনতাপ হতে পারে। ওকে, তো লিনতাপের যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বরফ থেকে গ্যাস হওয়ার একটা এক্সাম্পল। যেমন কি আমি যদি বলি আইস থেকে ওয়াটার হওয়ার জন্য যে লিনতাপ বা ল্যাটেন্ট হিটের দরকার হয় সেটার পরিমাণ কত, সেটার পরিমাণ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি, তার মানে হচ্ছে আমার কাছে যদি 1 গ্রাম বরফ থাকে, এটা কি 1 গ্রাম বরফ, ওকে, কত উষ্ণতাতে আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এই বরফে আমি যদি 80 ক্যালোরি তাপ দেই, মানে অ্যাপ্লাই করি, 80 ক্যালোরি তাপ অ্যাপ্লাই করি, কত আছে এখানে আমার কাছে, বরফ 1 গ্রাম। তাহলে 1 গ্রাম বরফে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি যদি 80 ক্যালোরি তাপ অ্যাপ্লাই করি, তাহলে এই বরফটা কি হবে, ওয়াটারে পরিণত হয়ে যাবে। ওকে, কি হবে, ওয়াটারে পরিণত হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে টেম্পারেচার কি থাকবে, এই টেম্পারেচার 0 ডিগ্রি থাকবে, কারণ এই যে তাপটা, এই তাপটা শুধুমাত্র এই পদার্থটার অবস্থা চেঞ্জ করছে, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু এর টেম্পারেচারে কোনো চেঞ্জ ঘটাচ্ছে না, কারণ এটা লিন তাপ, কারণ এটা আমাদের কাছে কি লিন তাপ। লিন তাপের কাজ কি, লিন তাপের কাজ শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো। এটা কঠিন ছিল, সলিড অবস্থা ছিল, এটা কি লিকুইড অবস্থায় চলে আসলো। তো এই লিন তাপটা যে অ্যাপ্লাই করলাম 80 ক্যালোরি, এটা অ্যাপ্লাই করার ফলে এই কঠিন পদার্থটা কি হলো, লিকুইডে পরিণত হলো, কিন্তু টেম্পারেচারে কোনো চেঞ্জ হলো না। এরপর যদি আমি এর মধ্যে আরো হিট দেই, আরো যদি হিট এনার্জি অ্যাপ্লাই করি, ধরলাম আরো 80 ক্যালোরি অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, এর টেম্পারেচার রাইজ করবে। ধরলাম এর টেম্পারেচার কত হলো, 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তো তখন আবার টেম্পারেচার বাড়বে। ওকে, তো এটা যদি আমি গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে, ল্যাটেন্ট হিট কি জিনিস এক্সাম্পল দিয়ে বোঝা গেল আশা করি, সিম্পল জিনিস একদমই। ওকে, এবার যদি আমি এটা গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে, এদিকে কি হিট, কতটা পরিমাণ আমি হিট বা তাপ শক্তি অ্যাপ্লাই করছি, আর এদিকে কি টেম্পারেচার। ওকে, তো ধরলাম এখানে হচ্ছে আইসটা আছে কত, -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার আমি যদি হিট অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, ধীরে ধীরে উপরে উঠবে, মানে এই টেম্পারেচার বাড়বে, বাড়তে 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 কোথায় পৌঁছাবে, 0 ডিগ্রি সেলসিয়াসে, রাইট? এটা কি আইস, এটা কি আইস, ঠিক আছে? আইসটা কি হচ্ছে, এখান থেকে আমি যেমন হিট অ্যাপ্লাই করছি, হিট এদিক থেকে বাড়তেছে, এদিকে কি হচ্ছে, আইসের টেম্পারেচারও বাড়তেছে, -15 থেকে 0 ডিগ্রিতে গেল। এবার 0 ডিগ্রি পরে
আমি যদি আরো হিট অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। কেন? কারণ এই ক্ষেত্রে যে হিটটা অ্যাপ্লাই হচ্ছে ওটা কি হচ্ছে, এই যে আইস সলিড আছে সলিডটাকে লিকুইডে পরিণত করার চেষ্টা করছে। ওকে, লিকুইডে পরিণত করছে। এই ক্ষেত্রে টেম্পারেচারের কোনো রাইজ হবে না, টেম্পারেচার উপরে উঠবে না বা নিচেও নামবে না, সেজন্য এটা স্ট্রেট লাইন থাকবে। ঠিক আছে, এখানে যে হিটটা অ্যাপ্লাই হচ্ছে এটা শুধুমাত্র এই পদার্থটার কি হচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এইখানে যে পয়েন্টটা হয় এই পয়েন্টটাকে বলে হচ্ছে গলনাঙ্ক, মানে যে পয়েন্ট থেকে কোনো সলিড বস্তু গলতে শুরু করে। ঠিক আছে, যে পয়েন্ট থেকে কোনো বস্তু গলতে শুরু করে। এবার এইখান থেকে এখানে এই রেঞ্জটা কত, এই রেঞ্জটা হয় হচ্ছে 80 ক্যালোরি। কার ক্ষেত্রে? বরফের ক্ষেত্রে। তাহলে 80 ক্যালোরি হিট অ্যাপ্লাই করার পরে এখানে এসে পৌঁছে যাবে, এখানে কি হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল তৈরি হয়ে গেল, পুরো আইস কি হলো, জলে পরিণত হয়ে গেল। এরপরে যদি আমি আরো হিট অ্যাপ্লাই করি, আরো এদিকে আগাই, তাহলে এটা কি হবে, টেম্পারেচার আবার বাড়বে। টেম্পারেচার কি হবে, আবার বাড়বে। তো এইখানে মাঝখানে যে জায়গাটা স্ট্রেট লাইন গেল, এই স্ট্রেট লাইনের জায়গাটা কি, এই জায়গাটা যে হিটটা অ্যাপ্লাই হচ্ছে এই হিটটা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। ওকে, এই পয়েন্টকে কি বলে, এই পয়েন্টকে বলে হচ্ছে গলনাঙ্ক, যে পয়েন্ট থেকে কোনো কঠিন বস্তু গলতে শুরু করে। আবার উল্টো দিকে যদি আসি, এদিকে আসি, মানে কোনো পদার্থ থেকে আমি যদি তাপ বের করে নিতে শুরু করি, তাহলে ফার্স্টে কি হবে, এখানে ধরলাম টেম্পারেচার কত হলো, 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমি তাপ বের করতে শুরু করি তাহলে ফার্স্টে জল কি হবে, ধীরে 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 টেম্পারেচার কমবে, কমে 0 ডিগ্রিতে আসবে। রাইট, এবার 0 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে কি হবে, হিট বের করে নিলেও টেম্পারেচার সেম থাকবে, 0 ডিগ্রি থাকবে, যতক্ষণ না জলটা জমে বরফ হচ্ছে পুরোপুরি। রাইট, তো এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় যেটা অ্যাপ্লাই হবে তাপ, সেটাকে কি বলবো, লিন তাপ। এবার এই যে পয়েন্ট, যেই পয়েন্ট থেকে জল কঠিনে পরিণত হতে শুরু করছে, সেই পয়েন্টটাকে কি বলা হয়, হিমাঙ্ক। ঠিক আছে, যেখান থেকে জমতে শুরু করে কোনো তরল পদার্থ, সেটা কি বলে, হিমাঙ্ক। তো এখান থেকে এখানে চলে আসলো, কি হলো, 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হয়ে গেল। এবার আরো যদি আমি হিট বের করে ফেলি, তাপ বের করে ফেলি ওই পদার্থ থেকে, তাহলে কি হবে, ওটা ধীরে ধীরে টেম্পারেচার ওর কমতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, কঠিন থেকে তরল হতে কোনো পদার্থের যতটা লিন তাপ দরকার, ঠিক তরল থেকে কঠিন হতেও ওই পদার্থের ততটা পরিমাণে লিন তাপ দরকার। মানে গলনের লিন তাপ আর কঠিনীভবনের লিন তাপের পরিমাণ সমান হয়, কিন্তু চেঞ্জ কি, পার্থক্য হচ্ছে এটাই যে গলনের ক্ষেত্রে তাপ দিতে লাগে আর কঠিনীভবনের ক্ষেত্রে তাপ বের করে নিতে লাগে। ওকে, ওরকমই যদি আমি বলি যে বাষ্পীভবনের ক্ষেত্রে যতটা লিন তাপ লাগে, ঠিক তেমনি ঘনীভবনের ক্ষেত্রে ততটা পরিমাণে লিন তাপ দরকার হয়। ওকে, কিন্তু পার্থক্য কোথায়, বাষ্পীভবনের ক্ষেত্রে আমাদের লিন তাপ দিতে লাগে আর ঘনীভবনের সময় আমাদেরকে লিন তাপ বের করে নিতে লাগে। ওকে, তো এই হচ্ছে লিন তাপের কনসেপ্ট। এবার এই লিন তাপের উপরে অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে, যেমন চাপের প্রভাব, তারপরে আরো কিছু পয়েন্ট থাকে, যেমন হিম মিশ্র থাকে, তারপর সংকর ধাতুর কি থাকে, লিন তাপ থাকে, মানে গলনাঙ্ক থাকে, স্ফুটনাঙ্ক থাকে, এক্সেট্রা এক্সেট্রা জিনিস, যেগুলো বইয়ে দেওয়া আছে, রিডিং পড়ার জিনিস, সিম্পল জিনিস। ওকে, এবার কি থাকে, বাষ্পীভবনের ক্ষেত্রে বাষ্পীভবন দু রকমের হতে পারে, এক বাষ্পায়ন, দুই স্ফুটন। ওকে, বাষ্পায়ন বা স্ফুটন বলতে কি, লিকুইড থেকে যখন সেটা গ্যাসে পরিণত হয়, রাইট, লিকুইড থেকে যখন সেটা গ্যাসে পরিণত হবে সেটাকে কি বলবো আমরা, বাষ্পীভবন। সেই ক্ষেত্রে যে হিটটা লাগে সেটাকে আমরা কি বলবো, বাষ্পীভবনের লিন তাপ। রাইট, এবার বাষ্পীভবন দু রকমের হতে পারে, এক বাষ্পায়ন আর দুই স্ফুটন। বাষ্পায়ন কি, বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই হতে পারে, কি হতে পারে, যে কোনো উষ্ণতাতেই হতে পারে। কেমন হয়, বাষ্পায়ন শুধুমাত্র ওই তরলের উপরে যে সারফেস আছে, মুক্ত তল, তার সেখান থেকে জল বাষ্পে পরিণত হয়, মানে লিকুইডটা বাষ্পে পরিণত হয়। আর স্ফুটনের ক্ষেত্রে কি হয়, স্ফুটনের ক্ষেত্রে যে পুরো লিকুইডটা আছে, পুরো লিকুইডটা সশব্দে, খুব স্পিডে, খুব দ্রুত কি হয়, বাষ্পে পরিণত হতে শুরু করে। ওকে, তাহলে পার্থক্যটা কি, এটা যদি কোনো লিকুইডের সারফেস থাকে, তাহলে এই সারফেস থেকে, এটা লিকুইড গোটাটা, এটা যদি লিকুইডের সারফেস থাকে, তার সারফেস থেকে যে বাষ্পীভবন হবে সেটাকে কি বলবো, বাষ্পায়ন বলবো। এটা ধীরে ধীরে হয়, নিঃশব্দে হয়, মানে কোনো শব্দ করে না, আস্তে আস্তে হয়। এবার স্ফুটন কাকে বলবো, যদি এই গোটা তরল থেকে
এখান থেকেও বাষ্পায়ন হচ্ছে, এখান থেকেও বাষ্পায়ন হচ্ছে, সব জায়গা থেকে বাষ্পায়ন হচ্ছে। সারফেস থেকে তো হচ্ছে, ভিতর থেকেও হচ্ছে। ওকে, সব জায়গার থেকে যদি তার বাষ্পায়ন হয়, মানে বাষ্পীভবন হয়, সেটাকে আমরা কি বলবো? স্ফুটন বলবো। এটা কি হয়? খুব দ্রুত হয়। কি হয়? এটা সশব্দে হয়, অনেক শব্দ হয় এটাতে। ঠিক আছে, তো বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে এটা একটা পার্থক্য থাকে। ওকে, তারপরে কিছু রিডিং পড়ার জিনিস থাকে, যেমন কতটা পরিমাণ এর উপরে, বাষ্পায়নের উপরে, তারপরে ঘনীভবনের উপরে কি চাপের প্রভাব, এক্সেট্রা এক্সেট্রা। এবার এরপরে কি আসে? একটা কনসেপ্ট সম্পৃক্ত বায়ু। এই যে বাষ্পায়নের ফলে কি হলো? বাষ্প বায়ুতে গেল, রাইট? তো সেখান থেকে একটা কনসেপ্ট কি আসে? সম্পৃক্ত বায়ু আর অসম্পৃক্ত বায়ুর কনসেপ্ট। সম্পৃক্ত বায়ু বা অসম্পৃক্ত বায়ু কি? একটা আবদ্ধ পাত্রের মধ্যে যতটা পরিমাণ বাষ্প থাকতে পারে, সেই পরিমাণ বাষ্প যদি ওর মধ্যে উপস্থিত থাকে, তাহলে সেটাকে কি বলবো? সম্পৃক্ত বায়ু বলবো। ঠিক আছে, কেমন জিনিসটা? ধরলাম এটা একটা আবদ্ধ পাত্র। এবার এই পাত্রের মধ্যে যে বায়ু আছে, এর বাষ্প ধরে রাখার ক্ষমতা ধরলাম একটা আইডিয়া করে 100, জাস্ট একটা এক্সাম্পলের জন্য ধরলাম বাষ্প ধরে রাখার ক্ষমতা 100। ঠিক আছে, এবার এই আবদ্ধ পাত্রের মধ্যে যদি 100 পরিমাণ বাষ্প থাকে, তাহলে এই যে বাষ্পীভূত যে বায়ুটা আছে, এটাকে কি বলবো? সম্পৃক্ত বায়ু। ওকে, এবার যদি এর মধ্যে 100 পরিমাণ বাষ্প না থাকে, হচ্ছে কম থাকে, ধরলাম 80 পরিমাণ বাষ্প আছে, ক্ষমতা হচ্ছে 100 কিন্তু আছে 80, তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বায়ু। ঠিক আছে, কি বলবো? অসম্পৃক্ত বায়ু, কারণ পুরোপুরি নেই, কিছুটা কম আছে, যতটা ক্ষমতা তার থেকে কম পরিমাণ আছে, তো সেটাকে কি বলবো? অসম্পৃক্ত বায়ু। ওকে, নাও অসম্পৃক্ত বায়ু কি? অসম্পৃক্ত বাষ্প। ওকে, সম্পৃক্ত বাষ্প আর অসম্পৃক্ত বাষ্প। তো অসম্পৃক্ত বাষ্প কি? বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্প কি? বয়েলের সূত্র মেনে চলে না। ওকে, ধরলাম এটা অসম্পৃক্ত, তার মানে কি? এর ক্ষমতা 100, এর মধ্যে আছে 80। তো এর যদি আমি আয়তন বাড়াই, এই আবদ্ধ পাত্রের বা আধারের যদি আমি আয়তন বাড়াই, তাহলে কি হবে? এটা ধীরে ধীরে ছড়িয়ে যাবে বায়ুটার ভিতরে, বাষ্পটা ছড়িয়ে যাবে, তাহলে কি হবে? প্রেশার কমবে, যেটা বয়েলের সূত্র মেনে চলে। এবার যদি আয়তন কমাই, তাহলে কি হবে? ধীরে ধীরে কি হবে? চাপ বাড়বে। কিন্তু এক সময় কি হবে? যেহেতু এটার আয়তন আমি কমাচ্ছি, তাহলে এর মধ্যে বাষ্প ধরে রাখার ক্ষমতাও কমবে। ফার্স্টে 100 ছিল, তারপর যখন আয়তন কমাবো, তো ধরে রাখার ক্ষমতাও কমবে, 99 হবে, 95 হবে, 90 হবে, 85 হবে, একসময় কি হবে? 80 হয়ে যাবে। আর আগের থেকে ছিল কত বাষ্প? 80। তো আয়তন কমাতে কমাতে একসময় কি হয়? ওই অসম্পৃক্ত বাষ্পটা সম্পৃক্ত বাষ্প হয়ে যায়। ঠিক আছে, ওই বাষ্পটা কি হয়ে যায়? সম্পৃক্ত বাষ্প হয়ে যায়। আর তখন কি হয়? আর বয়েলের সূত্র মেনে চলে না। ওকে, এটা কি? সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্পর কনসেপ্ট। তারপরে আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা কি? ধরলাম এটা একটা টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারের নিচে যদি কোনো গ্যাস থাকে, মানে এই টেম্পারেচার নিচে যদি ওই গ্যাসটাকে রাখা হয়, তাহলে এই গ্যাসটার উপরে আমরা যদি প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে এই গ্যাসকে আমরা কি করতে পারি? লিকুইডে পরিণত করতে পারি। কিন্তু এই গ্যাসটা যদি এই টেম্পারেচারের উপরে থাকে, তাহলে আমরা যতই প্রেসার অ্যাপ্লাই করি না কেন, শুধুমাত্র প্রেসার দিয়ে আমরা এই গ্যাসকে কি করতে পারি না? লিকুইডে পরিণত করতে পারি না। তাহলে কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে আমরা কি বুঝবো? কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে এমন একটা উষ্ণতা বোঝায়, যে উষ্ণতার নিচে যদি ওই গ্যাসটা থাকে, তাহলে ওই গ্যাসটাকে কি শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা কি লিকুইডে পরিণত করতে পারি। কিন্তু ওই গ্যাসটা যদি ওই উষ্ণতার উপরে থাকে, মানে ওর চেয়ে বেশি উষ্ণতায় থাকে, তাহলে আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করে ওই গ্যাসকে কি লিকুইডে পরিণত করতে পারবো না। তো ক্রিটিক্যাল টেম্পারেচার কি? এমন একটা টেম্পারেচার হলো গ্যাসের, যে টেম্পারেচার নিচে যদি গ্যাস থাকে, তাহলে আমরা শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করলাম, গ্যাসটা লিকুইড হয়ে গেল। কিন্তু ওর উপরে যদি গ্যাসটা থাকে, তাহলে শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করে আমরা ওই গ্যাসকে লিকুইডে পরিণত করতে পারবো না। আর এই ক্রিটিক্যাল টেম্পারেচার থেকেই গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য থাকে। ঠিক আছে, কোনো একটা গ্যাসীয় পদার্থ যখন তার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, তখন তাকে আমরা বাষ্প বলবো। আর যখন ওই গ্যাসীয় পদার্থ কি নিজের ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকবে,
তখন আমরা সেটাকে কি বলবো, গ্যাস বলবো। ঠিক আছে, তো ফার্স্ট কি থাকে, গ্যাসীয় পদার্থ, রাইট? কি থাকে, গ্যাসীয় পদার্থ। কোন একটা গ্যাসীয় পদার্থের কি থাকবে, একটা নিজস্ব ক্রিটিক্যাল টেম্পারেচার থাকবে। যে টেম্পারেচার নিচে যদি ওই গ্যাসীয় পদার্থ থাকে, তো সেটাকে আমরা কি প্রেসার অ্যাপ্লাই করে তরলে পরিণত করতে পারবো। যদি ওরকম করা সম্ভব হয়, তাহলে ওই গ্যাসীয় পদার্থটাকে আমরা বাষ্প বলবো। কিন্তু ওই গ্যাসীয় পদার্থটাই যদি ওর ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে, তার মানে কি ওই গ্যাসীয় পদার্থটাতে আমরা শুধুমাত্র আর প্রেসার অ্যাপ্লাই করে তরলে পরিণত করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই গ্যাসীয় পদার্থটাকে কি বলবো, গ্যাস বলবো। ওকে, তো গ্যাসীয় পদার্থ দুই রকমের হতে পারে, বাষ্প আর গ্যাস। যদি ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকে তাহলে বাষ্প বলবো, আর যদি উপরে থাকে তাহলে কি বলবো, তাহলে আমরা সেটাকে কি বলবো, গ্যাস বলবো। ওকে, তো এই হলো ক্রিটিক্যাল টেম্পারেচার গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য। এরপরে কিছু রিডিং করা জিনিস থাকে, কিছু অ্যাপ্লিকেশনস থাকে, যেমন শীত প্রধান দেশের জল বরফের, যে জল থেকে যেমন বরফ হয় তখন আয়তন বেড়ে যায়, পাইপ ফেটে যায়, এক্সেট্রা এক্সেট্রা, জলের 30 বিন্দু থাকে, এক্সেট্রা জিনিস। ওকে, তো এইসব কিছু রিডিং করার জিনিস, মেইন যেটা বোঝা ছিল সেসব কিছু। তো এটা লিঙ্ক তাপ, আর তারপরে এই যেগুলো বললাম ছোট ছোট জিনিস। ওকে, সো এই দিয়ে আমাদের এই চেঞ্জ অফ স্টেট চ্যাপ্টারটাও কমপ্লিট। ছোট্ট চ্যাপ্টার ছিল, সহজ চ্যাপ্টার, জাস্ট রিডিং পড়ার জিনিস, তারপরে লিঙ্ক তাপটা বোঝার। ওকে, তো আশা করি বোঝা গেল। আজকে চ্যাপ্টার কমপ্লিট, তো আজকের জন্য এইটুকুই। সো আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।